আচ্ছা, 19B এর যে ক্লাস যেটা আছে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা সম্পর্কে। ইন্দো ইউরোপীয় ভাষা শব্দটা বহুবার তোমরা তো এই লিঙ্গুইস্টিক্স পোর্শন পড়তে গিয়ে শুনেছো। তো এইটা এমন বেসিক কনসেপশন, এই টপিকটার উপর না রাখলে লিঙ্গুইস্টিক্সের মানে ফান্ডামেন্টাল জায়গাটা বোঝা যাবে না। তো এটা থেকে বিসিএসে দেখা যাচ্ছে কোশ্চেন আসেনি। তো মুশকিল হচ্ছে যে এইটা না পড়লে টোটাল কমপ্লিট আইডিয়া হবে না, এই জন্য ক্লাসে রাখা হয়েছে। আর একটা হচ্ছে এবারে আহ, মনে হয় মানে মোটামুটি আমি যেভাবে দেখেছি পসিবিলিটি আছে যে এই আননোন মানে আনকমন যে কোশ্চেন সেরকম লিঙ্গুইস্টিক্সে কিছু দিলে দিতে পারে। পরে আরও কিছু এক্সট্রা পড়লে পড়া যেতে পারে। মানে পড়া যেতে বলতে অনেক সময় কিছুটা দেখে রাখলে ভালো হয়। 18-19 সাল ইত্যাদি যখন পড়ানো হতো তখনও এক্সামের 1 মাস আগেও আমি কোনো কোনো ক্ষেত্রে বলেছি যে মনে হচ্ছে এই নোটটা আসতে পারে, এক্সট্রা কিছু একটা দেখে রাখতে পারো। অনেকে হয়তো দেখে রেখেছে এবং এসেওছে, এরকমও হয়েছে। তো যাই হোক, তো সেগুলো পরের বিষয়। আপাতত মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেগুলো এখান থেকে হয়ে যাবে। ইন্দো ইউরোপীয় ভাষা বলে এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে রাইট এ নোট অন ডিফারেন্ট স্টেজেস অফ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। ইন্দো ইউরোপীয় ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো। ডেসক্রাইব দ্য মেইন গ্রুপস অফ ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ। ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশ, ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ, তার বিভিন্ন গ্রুপগুলো সম্পর্কে লেখো। রাইট এ নোট অন ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সম্পর্কে লেখো। রাইট এ ক্রিটিক্যাল নোট অন ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস টু হুইচ অফ দিস পালি ইজ অ্যাপ্রিয়েটেড। আচ্ছা, এই প্রশ্নটা একদমই ইগনোর করে গেছি, এটা এখন পড়তে গিয়ে মাথায় এলো। এটা আলাদা প্রশ্ন হবে, সেটা পরে এক্সপ্লেন করছি। আচ্ছা, এখানে তাহলে সোজা কথা ইন্দো ইউরোপীয় আর ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই টার্মগুলো আসছে, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আর ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে তাৎপর্য কী? তো বিষয় হচ্ছে যে ভারতবর্ষ, ইন্ডিয়া, ইউরোপ হচ্ছে দুটো শব্দ। তো ইন্ডিয়া আর ইউরোপ, এই দুটোকে মিলিয়ে ইন্দো ইউরোপীয় শব্দটা বলছে। তো ইন্দো ইউরোপীয় বাংলায় যদি বলা হয় বা ইন্দো ইউরোপিয়ান ইংরাজিতে, এটা রিপ্রেজেন্ট করছে সামথিং যেটা ভারত এবং ইউরোপ দুটোর সাথেই লিঙ্কড হয়ে আছে। তো এর মধ্যে থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বা ইন্দো ইউরোপীয় ল্যাঙ্গুয়েজ যখন বলা হচ্ছে তখন ভাষার থেকে আগে ভাষা বংশ শব্দটাকে আমরা দেখি। বংশ মানে আমরা কি বুঝি? বাবা কাকা তার এসব আছে, তাদের উপরে ঠাকুরদা ফাকুরদা এসব আছে, বা আমরা নিজেরা যদি বলি নিজেদের জেনারেশনে ভাই টাইরা আছে, আমাদের পরবর্তী জেনারেশনের সেখানে ভাইগো ভাইঝি জাতীয় জিনিসগুলো হবে, তারপর আগিয়ে গিয়ে নাতি নাতনি হবে। তাহলে একটা টাইমের স্টেজ বোঝাচ্ছে। এবং ফ্যামিলি ট্রি বললে যেটা বোঝায় যে একজন কেউ ছিল, তার থেকে তার ছেলে তার ছেলে তার ছেলে করে করে এইসব ডিভিশনগুলো হয়েছে। তার মানে এটা একদিকে হচ্ছে এককালিক আবার বহুকালিক বিভাজন। এককালিক বললে ধরা যাক যে সাধারণত আমাদের বাবারা যারা তারা হয়তো একাধিক সন্তান ছিল, 2 3 4, অনেকে হয়তো আরও বেশিও হতে পারে। তো ওয়ান অ্যাট এ টাইম দেখা যাচ্ছে যে একজন থেকে আরও 4 5 জন হলো। আবার যদি এটা আরও বেশি টাইমের ব্যবধানে দেখা যায় যে দাদু বা প্রপিতামহ, তার থেকে পিতামহ দাদু, সেখান থেকে বাবা, তার থেকে ছেলে, তার থেকে আমাদের পরবর্তী জেনারেশন যেগুলো হবে, তাহলে এটা আবার টাইমের মাধ্যমে ডিভিশন হয়ে যাচ্ছে। এই দুরকমভাবে মানে ফ্যামিলি ট্রি যদি বলা হয় সেটা ডিভিশন হয়। এই শব্দটা এক্স্যাক্ট ভাষার ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। তো এখানে একটা সমকালিক এবং বহুকালিক দুই রকমভাবে বিষয়টা আসছে। তো এর মধ্যে সমকালিক বললে যেমন দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান ভারতের উত্তর ভারতের মূলত বাংলা, উড়িয়া, হিন্দি, অসমিয়া বা পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, এই সব যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো সমকালিক, একই সময়ের এক্সিস্ট করছে ভাষাগুলো। তো
এরা আবার আসছে কোথা থেকে? এই সংস্কৃত, পালি, প্রাকৃত এইসব ভাষা থেকে। এক্স্যাক্টলি হচ্ছে এটাকে বলা হয় যে অপভ্রংশ থেকে এই ভাষাগুলো আসছে, মানে যেটা আধুনিক কালের ভাষা যেগুলো। তো অপভ্রংশ আসছে প্রাকৃত থেকে, প্রাকৃত আসছে সংস্কৃত থেকে। তাহলে সংস্কৃত, সেখান থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে অপভ্রংশ, অপভ্রংশ থেকে না আধুনিক ভারতীয় ভাষাগুলো সব আসছে। মানে এটা বলতে গেলে এই যে বাংলা ফাংলা এরা সব ভাই বোন, বাংলা হিন্দি, এদের মানে মাতৃস্থানীয় হচ্ছে এই অপভ্রংশ। তার যে মানে ঠাকুমার মতন হচ্ছে প্রাকৃত, আর তার প্রপিতামহী তারও উপরে সে হচ্ছে সংস্কৃত। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এবং সংস্কৃত হলো ভারতের, সংস্কৃত, পালি, প্রাকৃত, অপভ্রংশ, আধুনিক ভারতীয় যে ভাষাগুলো, এগুলো সব ভারতের ভাষা, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। সিমিলারলি এই ভাষাগুলোর সাথেও দেখা যাচ্ছে যে অন্যান্য ভাষাগুলো লিঙ্ক হয়ে আছে বলতে, যেমন মা যে যে শব্দটা যদি নেওয়া হয়, আমরা বাংলায় মা বলি, হিন্দি মা, মারাঠিতে বোধহয় আই বলে। তো কিন্তু ঘুরে ফিরে মোটামুটি মা শব্দটা প্রয়োগ হয়, বা একটু আধটু কোথাও তো মাই বলে, মানে দুর্গা মাই কি জয়, এই মাই কি জয়টা অ্যাকচুয়ালি হিন্দি ওয়ার্ড হচ্ছে, মাই বলে। তো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলো যদি দেখা যায়, বা সংস্কৃতে আমরা পাচ্ছি মাতৃ, মাতা, পালিতে মাতা হয়, প্রাকৃতে এক্স্যাক্ট মনে পড়ছে না মাতা শব্দটা ডাইরেক্ট ইউজ হয় কিনা। ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখছি আমরা ইংরেজিতে মাদার, তারপরে আরও লাতিন ফাতিন ভাষায় মতের, মর্ডার, এরকম সব নানান রকম ওয়ার্ডগুলো হয়, কিন্তু সব দেখা যায় একটা সিমিলারিটি আছে, মাতৃ, মাতা, মাদার, আরও বহু শব্দের ক্ষেত্রে এরকম সিমিলারিটি থাকে। এটা আমি আগেও বোধহয় দু এক জায়গায় বলেছিলাম। তো লিঙ্গুইস্টিক্সের বই দেখলে তোমাদের এটা আরও বেশি একটা চমক লাগবে, বহু ক্ষেত্রে শব্দগুলো সিমিলার। যেমন যে পদ শব্দটা যদি নেওয়া হয়, পদ এবং ফুট, মানে প থেকে ফ হচ্ছে, আর দ থেকে ট হচ্ছে। তোমরা মোটামুটি এতদিন ধরে সব ফোনেটিক্যাল চেঞ্জের ব্যাপারগুলো জেনেছো। প থেকে ফ মানে হচ্ছে মহাপ্রাণী ভবন, দ থেকে ট মানে কাইন্ড অফ ওটা হয়ে যাচ্ছে মূর্ধন্য ভবন, ট হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তাহলে এই যে মানে ইদানিংকালেও আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃত ওয়ার্ডের সাথে ইংলিশের, বা জার্মান ওয়ার্ডের সাথে বাংলার, এরকম সব অনেক জায়গায় সিমিলারিটি, এগুলো কোইন্সিডেন্স না, ডেফিনেটলি। তার মানে এই ল্যাঙ্গুয়েজগুলো ইন্টার কানেক্টেড। এবং কীভাবে, সেটার ক্ষেত্রে আমরা যেমন অনেক সময় বলি না, দুজনকে একই রকম দেখতে হলে তাহলে ওর অমুকের ছেলে হয়তো যে একই রকম মুখের ছাপ আছে, বা ভাই বোনদের ক্ষেত্রে বোঝা যায় না যে একই রকম দেখতে, বা বাংলা একটা ফ্রেজ কাইন্ড অফ ব্যবহার হয় যে অমুকের মুখের ছাপ বসানো আছে, এরকম একটা আমরা বলে থাকি না বিভিন্ন জায়গায়। তো কিছু সিমিলারিটি আছে, সিমিলারিটিগুলো রিপ্রেজেন্ট করছে যে এরা ইন্টার কানেক্টেড, বা এদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা। তো যেমন ভারতীয় যে ভাষাগুলো আছে, এগুলো সব সংস্কৃত, ভারতীয় সব নয়, ভারতীয় উত্তর ভারতে যেগুলো আর্য ভাষা বলা হয়, এরিয়ান ল্যাঙ্গুয়েজ, বাংলা, উড়িয়া, অসমিয়া, এই সবগুলো সাউথের ভাষাগুলো না। এবং যেগুলো সাঁওতাল, হো, মুন্ডার ইত্যাদি অস্ট্রিক ভাষা বলা হয়, সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলোকে দ্রাবিড় ভাষা বলা হচ্ছে। আর লেপচা, গুরুং, তিবেটান, বার্মিজ, চাইনিজ, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলোকে সিনো টিবেটান ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে মঙ্গলয়েড জাতিগোষ্ঠীর ভাষা। এগুলো অ্যাকচুয়ালি জাতিগোষ্ঠী হিসেবে বোঝাচ্ছে। যাই হোক, আর্য ভাষা বললে যা বোঝায়, পালি যেহেতু এই ভাষারই অন্তর্গত, সেই জন্য এইটি আমাদের অধ্যয়নের বিষয়। দ্রাবিড় ইত্যাদি ভাষাগুলো এখানে আলোচ্য হয়। তো এই যে ভারতীয় ভাষা যেগুলো আছে, যেমন সংস্কৃতের একটা জিনিস হচ্ছে বিপসা বলে একটি জিনিস হয়। তো টার্মটা একটু কঠিন, কিন্তু আমরা বলি না যে গাছে গাছে ফুল ফুটেছে, এই গাছে গাছে যে ডবল হচ্ছে ওয়ার্ডটা, দ্যাট মিনস প্রতি গাছে ফুল ফুটেছে, মাঠে মাঠে ধান হয়েছে, মানে প্রতি মাঠে ধান হয়েছে। বা অনেক সময় এমফাসাইজ করার জন্য বলা হয় যেতে যেতে বললো, মানে যেতে যেতে, মানে অ্যাট দ্য ভেরি টাইম, যখন যাচ্ছে তখনই বলছে, এই রকম। তারপরে অনেক সময় আমরা বলি না বলে বলে আর পারছি না, মানে এত বলছি তাও আর পারছি না, বা তাতেও কাজ হচ্ছে না, জোর দেওয়া আছে, মানে বলেও হচ্ছে না, বলে
যে ভার্বটাকে ইন্ডিকেট করে সেটাকে জোর দেওয়ার জন্য ডবল হচ্ছে। এই জিনিস পালিতেও হয় এবং আধুনিক ভাষাগুলোতেও হয়। হিন্দিতে যেমন যাহা যাহা, ঘর ঘর মে এরকম বলে, বাংলায় আমরা ঘরে ঘরে বলি, যেখানে যেখানে। খুব ফ্রিকুয়েন্ট এই জিনিসটা ডবল হওয়া, যেটা ইংরাজিতে নেই। ভালো করে খেয়াল করে দেখবে যে হয়ার হয়ার এরকম কি আমরা বলি, কিন্তু বাংলায় কোথায় কোথায় আছে খুব। হিন্দিতে কাহা কাহা হ্যায়, আর আমি অত জানি না, উড়িয়া টুড়িয়া হলে সেখানেও এগুলো আছে, উড়িয়া মারাঠি ইত্যাদিতে। এটা ভারতীয় ভাষার একটা প্রবণতা এবং এটি আসছে সেই সংস্কৃত থেকে। তো এই যে তাহলে এই যে সিমিলারিটি, যে ডবল ডবল ওয়ার্ড ইউজ হচ্ছে, এটা সংস্কৃত থেকে আসছে এবং এটা হচ্ছে ওই যে বললাম বাপ মায়ের মুখে ছাপ বসানো আছে যে ব্যাপারটা বলা হয়। তো এটা হলো লিঙ্গুইস্টিক্সের কনসেপশন, যে যখনই আমরা সিমিলারিটি দেখছি, দ্যাট মিনস যে প্রাচীনতর ভাষার সঙ্গে নবীনতর ভাষার যখন সাদৃশ্য আছে, তার মানে এটা বুঝে নিতে হবে যে ওই ভাষাটা থেকে এই ভাষাটা এসেছে। আর সংস্কৃতর ক্ষেত্রে তো বহু সংস্কৃত শব্দ বাংলায় ব্যবহার হয়, বাংলা হিন্দি ইত্যাদিতে, এবং বহু শব্দ বিবর্তিত হয়ে ব্যবহার হয়। যেমন অমুকের পো এরকম বলে না, যে ভাইপো টাইপো যে শব্দগুলো আমরা বলি, তো পো শব্দটা অ্যাকচুয়ালি পুত্র থেকে আসছে। পুত্র থেকে দেখবে পালিতে, এই যে পালিতে রুক্ষ পোতক শব্দটা পাচ্ছিলেন না, পোতক মানে চারা, বানর পোতক এরকম আছে না, তার রুক্ষ পোতক বাচ্চা, এতে বোঝাচ্ছি পোতক থেকে ঘুরে পো শব্দটা আসছে। উড়িয়াতে যেমন পুয়া বলে, যে গটি পুয়া বলে উড়িষ্যার একটা নৃত্যশৈলী আছে, তো গটি, তো গটি বা গোটে, গোট্টে, উড়িয়াতে এটা এক বোঝায়। আর পুয়ো মানে হলো বালক। তো একটি বালক প্রথমে ওই নৃত্য ইয়ে করতো, পরে সেটা আরও বিস্তার লাভ করে, যেন গটি পুয়া বা গটি পুয়া এরকম বলে। তো পুয়া মানে হচ্ছে পুত্র থেকে আসছে, বাংলার পোটাও সিমিলার। তো এই কনসেপশনের উপর ভিত্তি করে ল্যাঙ্গুয়েজগুলোকে ইন্টারকানেক্টেড করা হয়, এবং এইখানে যেটা শুধু সংস্কৃতে গিয়ে থেমে যাচ্ছে তা না, তার আগেও আছে। ওই বললাম সংস্কৃত প্রপিতামহী এরকম হচ্ছে, মানে এ ওর মা, তার মা, তার মা, এরকমভাবে দেখলে তো আরও আগাচ্ছে ফ্যামিলি ট্রির মতো। এবং সেইটি গিয়ে দেখা যাচ্ছে যে ভারতীয় ভাষাগুলো এবং ইউরোপীয় ভাষা, মানে তার মধ্যে সে ইংরাজিও পড়ছে, জার্মান, ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ, ইতালিয়ান, গ্রিক, এবং আরও ওই যে খুচরো খুচরো সব দেশগুলো আছে না ওইখানে, চেক রিপাবলিক, যুগোস্লোভাকিয়া, এই এরকম সব আছে, পোল্যান্ডের পোলিশ ল্যাঙ্গুয়েজ আছে, রাশিয়ার রাশিয়ান, তারপর ওখানে অনেক এরকম সব অনেকগুলো দেশ আছে ছোটো ছোটো। তো ওই সব ভাষাগুলো ঠিক ঘুরে ফিরে দেখা যাচ্ছে কিছু না কিছু সিমিলারিটি আছে। তো এদের সবার আদি ভাষাটাকে বলা হচ্ছে যে ইন্দো ইউরোপীয় ভাষা, মানে ইন্ডিয়া এবং ইউরোপ তাদের আদি ভাষা হলো। ইন্দো ইউরোপীয় ভাষাটা কী তাহলে? যে বেসিক্যালি ভারতীয় এবং ইউরোপীয় ভাষাগুলোর মধ্যে একটা সিমিলারিটি দেখতে পাওয়া যায়, যেমন এই মাদার মতের এরকম সব আছে। লিঙ্গুইস্টিক্সের বইগুলো দেখলে এখানে থাকে, আমি এত ভাষা নেই বলে এক্সাম্পলগুলো মনে পড়ছে না। তো এইখান থেকে বিষয় হলো যে এই যে ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে সিমিলারিটি দেখা যায় বলে এটা অনুমান করা যায় যে তাহলে যেমন আমরা লৌকিক এতে দেখি যে একে অপরের সাথে মুখের মিল আছে বা কথাবার্তার মিল আছে, ব্যবহারের মিল আছে, তাহলে অমুক অমুকের ছেলে এরকম একটা বলা হয়ে থাকে। সিমিলারলি ভাষার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটা কোনো না কোনো প্রাচীন ভাষা থেকে নিশ্চয়ই এই ভারত এবং ইউরোপের ভাষাগুলো এসেছে, সেটা ওয়ান স্টেজে না। যেমন আমি ভারতের ক্ষেত্রে বললাম সংস্কৃত থেকে প্রাকৃত, সেখান থেকে বক্তব্য, সেখান থেকে আধুনিক ভাষা, এইরকম হচ্ছে। এমন নয় যে জার্মান আর আমাদের ভারতের সংস্কৃত দুটো ভাষারই একটা স্টেপে আগে থেকে এসেছে, অনেক মাল্টিপল স্টেজ আছে, কিন্তু আদি একটি ভাষা থেকে এটা আসছে, যেটিকে বলা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। বোঝা গেল? এখানে এবার মেন বিষয় হচ্ছে যে তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা কি, সেইটা মোটামুটি বলা হলো, এবং এই কনসেপশনটা না রাখলে এটা বুঝতে অসুবিধা হবে, এই জন্য এত কিছু বলা হলো। তো মূল ইন্দো ইউরোপীয় যে ভাষাগোষ্ঠী, সেখান থেকে যে আর্যরা প্রথম যাযাবর প্রকৃতির ছিল বলে অনুমান করা হয়, এবং তারা একটি জায়গা থেকে অন্যত্র পরিযায়ী, মানে কি বলে, পরিযান, যেটা বাংলায় বললে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তাদের সাথে সাথে ভাষাটিও প্রসারিত হয়েছে। তো তাদের যে প্রাচীন ভাষা সেটিকে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হচ্ছে, এবং তাদের
যে 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 জায়গায় গেছে সেইখান থেকে একখানা মানে ভাষা গোষ্ঠী তৈরি হচ্ছে। গোষ্ঠী মানে একটা না, মাল্টিপল ক্লাস্টার অফ ল্যাঙ্গুয়েজেস। যেমন ভারতীয় ভাষাগুলোকে আর্য ভাষা বলে নামকরণ করা হচ্ছে। তো এরকম গ্রিসের ভাষা আলাদা আছে, ইতালির ভাষা আলাদা আছে, জার্মানের ভাষা, রাশিয়া ওই জায়গায় একটা আলাদা ভাষা আছে। এবং শুধু একটা না, যেমন স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, আর ওখানে ওই কী আছে, রুমানিয়া, অস্ট্রিয়া, ওইখানের ভাষাগুলো একই ধরনের। তোমাদের যাদের একটু জানাশোনা আছে দেখবে স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, এই ল্যাঙ্গুয়েজগুলো সিমিলার, প্রোনাউন্সিয়েশন সিমিলার, তাদের স্পেলিং টেলিং সিমিলার হয়। সেই জায়গায় ইংরাজি অনেকটা আলাদা। আবার ইংরাজির সাথে জার্মানের অনেক মিল আছে। টুকটাক আশা করি ল্যাঙ্গুয়েজ নিয়ে কৌতূহল তোমাদের আছে। তো ইংরাজি জার্মান আবার কাছাকাছি ভাষা, কেননা ওটা আলাদা গোষ্ঠীর ভাষা, সেগুলোই আমরা পড়ব। তো এইভাবে এক একটা জায়গায় হিসেবে এক এক রকমের ভাষা গোষ্ঠী তৈরি হচ্ছে। এবং এই ভাষা গোষ্ঠীগুলোকে শ্রেণীবদ্ধ করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়। সেইটি হচ্ছে, বলছে যে প্রাচীন যে ইন্দো ইউরোপীয় যে ভাষা ছিল, এটা মেন ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ, তার একটি পূরক কণ্ঠ ধ্বনি বলা হচ্ছে। পূরক কণ্ঠ, এখানটা অ্যাকচুয়ালি তালব্য কথাটা অ্যাড করলে ভালো হতো, এটা অ্যাড করে পূরক কণ্ঠ তালব্য ধ্বনি, প্যালাটো গাটারাল বলা হচ্ছে। গাটার বলতে গলাটা বোঝাচ্ছে, আর প্যালেট মানে তালু, যেটা হবে না, তালব্য ধ্বনি যেগুলো মুখের উপরের অংশটা, তা মানে যথাযথীয় যেখান থেকে উচ্চারণ হয়। তোমাদের তো ছবি টবি দিয়েছিলাম। তো কণ্ঠ এবং তালু এই দুটো জায়গা থেকে পূরক কণ্ঠ তালব্য এরকম বলা হচ্ছে। কণ্ঠ তালব্য ধ্বনি সেইটি দুরকমভাবে এই যে ল্যাঙ্গুয়েজগুলোতে হয়। বেসিক্যালি মোট 10টা ভাষাগোষ্ঠী তৈরি করা হয়। আমি নিচে এগুলো ডিটেলসে আছে, আমি ওভারঅল বলছি। যেমন গ্রিক, ইতালিক, জার্মানির ভাষা, কেল্টিক, তারপর এদিকে আমাদের ভারতের দিকে হচ্ছে ইন্দো ইরানিয়ান বলা হচ্ছে, বাল্টোস্লাভিক, আর্মানীয়, আলবানীয়, হিত্তীয়, তোখারি, এরকম 10খানা হচ্ছে। এক একটা জায়গায় মানে ইউরোপ এবং ভারতবর্ষ এবং ইনক্লুডিং ইরান ফিরান, এই যে মিডল ইস্ট, এই সব জায়গাটাকে নিয়ে বোঝানো হচ্ছে। এইখানের ভাষার একটা এই ব্যাপার আছে, মানে সিমিলারিটি আছে। তো সেইখান থেকে কি করা হচ্ছে, যে অনুমান করা হচ্ছে যে প্রাচীন একটি শব্দ ছিল, মূল যে ইন্দো ইউরোপীয় ভাষা, সেটাই বলা হচ্ছে কন্তম। এটাকে এরকম মানে কন্তম এরকমভাবে মনে রাখতে পারো। এটা এক্স্যাক্ট আমি নিজেও ভালো করে পারবো না, কারণ এটা আমাদের বাংলা ভাষায় এইসব উচ্চারণ হয় না। এই কে এর মাথায় রোমান স্ক্রিপ্টটা তোমাদের শেখানো হয়েছিল, এটাই পূরক কণ্ঠ ধ্বনিকে রিপ্রেজেন্ট করছে। অনুস্বার, ও এর মাথায় অ্যাসেন্ডিং অ্যাকসেন্ট আছে, শাসাঘাত যেটা, আর ম, এটাকে কন্তম কন্তম এরকম উচ্চারণ করতে পারো, অসুবিধা নেই। এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে 100 বোঝায়, 100। এই শব্দটার মধ্যে এই যে পূরক কণ্ঠধ্বনি ক যেটা আছে, এইটা কণ্ঠধ্বনি কয়ে পরিণত হয় কিছু কিছু ভাষার, একটা ভাষায় সেগুলোকে একটা গুচ্ছে রাখা হয়েছে। আর ওই গুচ্ছের যে ভাষা আছে তার মধ্যে একটা হচ্ছে লাতিন। লাতিনে এটা হচ্ছে কেন্তুম। এটা সি আছে বটে, কিন্তু এর প্রোনাউন্সিয়েশনটা লাতিনে সেন্তুম না হয়ে কেন্তুম হচ্ছে। ইংরাজিতে আমরা যে সেঞ্চুরি পাই, এই সেন্টুম থেকে, সেঞ্চুরি, সেন্টেনারি, এই যে শব্দগুলো, সেইটা হচ্ছে এইটা থেকে আসছে। এটা হচ্ছে আদিতে ওই কন্তম শব্দ থেকে আসা হচ্ছে বলে অনুমান করা হয়। এই শব্দটা অ্যাকচুয়ালি যে এক্সিস্ট করছে তা না, এটা স্টার বসানো হয়েছে, অনুমিত শব্দ। কেন্তুম থেকে আসছে বলে এগুলো, এই ভাষাগুচ্ছকে কেন্তুম বলছে। মানে এখানে মোট 6টা জায়গার ভাষা আছে যেখানে ক ক হয়ে যায় ভাষাটা। এই যে সাউন্ডটা, এটা কিরম উচ্চারণ হয় এক্স্যাক্ট আমি জানি না, এটাকে ওই মানে ক বা এরকম একটা কিছু হয়তো হবে, মানে গলা থেকে উচ্চারণ হয়, তো সেইটা নর্মাল ক হয়ে যায়। কে মানে তো বাংলার যে ক হয় সেইটা। কেন্তুম মানে এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে লাতিন। তারও অন্যান্য হয়, যেমন কন্থ হয়, কন্থ, কেত। গ্রিক ভাষা হচ্ছে হে কাতন, 100 বোঝায়। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, তো এইখানে ওইটাকে একটা ভাষা গুচ্ছে করা হচ্ছে, তার নামকরণ হচ্ছে কেন্তু। যেমন আমরা অনেক সময় একটা নাম দিয়ে গোটা গ্রুপকে রিপ্রেজেন্ট করি না, যেমন কাউকে তোমাদের ধরো কারোর এতে বলা হলো যে এই যে এটা অমুকদের ব্যাচে এরকম হয়েছে, যে এই সৈকতদের ব্যাচে এরকম হয়েছে, কি ওদের যে
থার্ড ব্যাচে যেমন সাবিরদের ব্যাচে এরকম হয়েছে, তাহলে একজনের নামে গোটা গ্রুপটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। তো সিমিলারলি এখানে কেন্তুম শব্দ দিয়ে গোটা ওই যে ভাষাগুলোতে ক উচ্চারণ হয় সেগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বা আমরা এরকম বলতে পারি যে স্কুলেতে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে একটা ছেলেপুলেরা হয়তো লাল জামা পরে এসেছে, তো লাল জামা যারা পরে এসেছে তাদের গ্রুপের কারোর নাম হয়তো শোভন, তো বলা হয় যে শোভনদের গ্রুপ। আবার নীল জামা পরেছে তাদের কারোর নাম হলো ধরো শোভনা, হয়তো হলো ফিমেল, তো শোভনাদের গ্রুপ বলা হলো। সেখানে জেন্ডার দিয়ে আমরা নামকরণ করলাম না, কালার দিয়ে নামকরণ করলাম না, একজনকে দিয়ে গোটা গ্রুপের নামকরণ করা হলো। তো সিমিলারলি কেন্তুম দিয়ে যাদের ওই ক উচ্চারণ হচ্ছে তাদের গ্রুপের নামকরণ হচ্ছে কেন্তুম ভাষাগুলো। আবার যে ভাষাগুলোতে কন্তম শব্দটি মূল ইন্দো ইউরোপীয় যে কন্তম শব্দ সেটি পুরো কণ্ঠধ্বনি যেটা সেটা শীষ ধ্বনিতে পরিণত হচ্ছে। শীষ ধ্বনি মানে তালবস্বর, মূর্ধন্যস্বর, দন্তস্বর, এই জাতীয় ভাষায় তাদেরকে আরেকটি গুচ্ছে রাখা হয়েছে। এখন এই গুচ্ছের যে ভাষা যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আবেস্তা। আবেস্তা জেন দাবেস্তা, যেটা পার্সিদের ধর্মগ্রন্থ, সে আবেস্তার ভাষায় হচ্ছে সপ্তম। এটা আছে রোমান স্ক্রিপ্টে, যাই হোক বাংলায় লিখলে এটাকে শতম হবে। এই যে উল্টানো ই লেখা আছে এইটার নাম হচ্ছে সোয়া। ইংরাজিটা বোধহয় ইয়েটা হয়, আমি মনে পড়ছে না, সোয়া এরকম একটা কি বলে। যাই হোক এইটা ইংরাজিতে হয়, বাংলায় অতটা হয় না টুকটাক ইয়েতে। এটা ওই ইংরাজিতে কোনো কোনো ক্ষেত্রে হয়, মানে আমরা ধরো অ্যাবাউট যেমন বলছি, এই অ্যাবাউট, অ্যাটেনশান, এই এতখানি টেনে উচ্চারণ হয় না, অ্যাবাউট এরকম একটা খুব ক্লিক একটা সাউন্ড উচ্চারণ হয়। কি একটা বলে, তার টার্মটা মনে পড়ছে না। যারা ইংরাজির লোক আছে এখানে ফোনেটিক্স পড়েছে তারা ভালো বলতে পারবে, সোয়া বলা হয় এটা। তো এবং এটি ইয়েতেও ব্যবহার হয়, মানে হিব্রু, অ্যারাবিক, এই যে ল্যাঙ্গুয়েজগুলোতে এটা ব্যবহার হয় মোটামুটিভাবে। বিশেষত হিব্রু না, এই আবেস্তারেতেই বোধহয় আমি ভালো দেখেছি, পার্সিয়ান যেটা ওল্ড পার্সিয়ান। তো এইটাই সপ্তম এরকম উচ্চারণ। তটা মানে শর্ট একটা কি টার্মটা একদম মনে আসছে না, মলিকিউলার না একটা কি বলে, খুব ক্ষুদ্র একটা এর উচ্চারণ হয়, একটা ক্লিক হওয়ার মতন, সপ্তম এরকম, মানে শতম না, তটা টান পড়ছে না, একদম ঝট করে একটা উচ্চারণ। যাই হোক, তো সেটা বিষয় নয়, বিষয় হলো যে এখানে এটা দন্তস্ব হচ্ছে, ওইখানে ওই যে পূরক কণ্ঠধ্বনি হলো ক, কিন্তু এটা লেখা আছে সি, মানে এটা লাতিন ওয়ার্ড, এটা লাতিন ভাষাতেই এটা শব্দটা লেখা, এবং আরও কিছু পাবে এখানে, সেটা উক্ত ভাষাতে লেখা। এটার উচ্চারণটা হচ্ছে কিন্তু, মানে ইংরাজিতে সিএটি মানে কি আমরা স্যাট বলবো নাকি, এটা ক্যাট বলবো, মানে এর উচ্চারণটা হচ্ছে ক, এই জন্য কিন্তু কয়ের শ্রেণীতে এটা রাখা হয়েছে। তেমন আরেকটি শ্রেণীতে শীষ ধ্বনি হচ্ছে পুরো কণ্ঠধ্বনিটা, সেটার মধ্যে আবেস্তা, যে জেন্দাবেস্তা পার্সি জরাথুষ্টের যে ধর্মগ্রন্থ, তাতে শব্দটা সপ্তম। তো বুঝতে পারছি যে শতম আমাদের সংস্কৃতে হচ্ছে, বা আমাদের পালিতেও তো হচ্ছে শতং, শতং শতানি, শতং শতানি, শতেন শতেহি শতেহি ছিল না পালিতে, যে দন্তস্বত অনুসার, বোঝা গেল? তাহলে এই পালি দন্তস্বত শতং আর পার্সিয়ান মানে জেন্দাবেস্টার সপ্তম কতখানি সিমিলার, বুঝতে পারছো কেন এই ভাষাগুলোর মধ্যে সম্বন্ধ আছে, বা তাদের প্রভুপ্রাকর্য আছে, এই ভাষাটা ওই ভাষা থেকে এসেছে বলা হচ্ছে, বুঝতে পারছো? মানে পালি কোথায় পালি বৌদ্ধ, কোথায় পার্সি, তাদের এতখানি শব্দগুলো সিমিলার। এবং পার্সিদের যে ল্যাঙ্গুয়েজ, পার্সিয়ান যে বহু শব্দ সংস্কৃতের সাথে সিমিলার। যেমন এই যে সংস্কৃতের যে হোম শব্দটা আছে, হোম যজ্ঞ, পার্সিয়ান হচ্ছে হৌম, সংস্কৃতে হচ্ছে যজ্ঞ। অ্যাকচুয়ালি যজ্ঞর প্রকৃত সংস্কৃত উচ্চারণ হচ্ছে যজ্ঞ, আর জয় ইয় উচ্চারণ যজ্ঞ, পার্সিয়ানে উচ্চারণ হচ্ছে যশ্ন। আরও প্রচুর শব্দ আছে যেগুলো সিমিলার। ইভেন ওই পার্সিয়ান যে রাজারা ছিল না, জারেক্সাস দরায়ুস বলে আমরা সব পড়ি, জারেক্সাস দরায়ুস হচ্ছে
গ্রিকরা ওই রকম সব উচ্চারণ করতো, দিয়ে ওটা ইংরাজিতে ওই রকম পরিণত হয়েছে। জারেক শাস যে আছে তার অ্যাকচুয়াল পার্সন প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কাইন্ড অফ স্কয়ারিয়া। এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন মানে পার্সিয়ান, ওরা নিজেদের ইনস্ক্রিপশনে যে ওই কি বেইস্তুন শিলালেখ সব আছে না, ইয়েতে ওইখানে সব এইরকম মানে ল্যাঙ্গুয়েজ বা যে স্ক্রিপ্ট আছে সেটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে এইরকম স্কয়ারিয়া। আর দরায়ুস যে আছে তার উচ্চারণ হচ্ছে দাঁড়াইয় বাউস। অনেকটা সংস্কৃত টাইপের উচ্চারণ না এটা, বহু ক্ষেত্রে এরকম দেখা যায় এইগুলো। যাই হোক, তো মোটের ওপর এখানে তাৎপর্য হলো যে এই ল্যাঙ্গুয়েজগুলো সিমিলার, এবং সেগুলোর সিমিলারিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই কন্তং শব্দ যেটা আছে তার যে পুরোকণ্ঠ ধ্বনি, ক এর মাথায় যে ক্যাপ বসানো হয়েছে কে এর মাথায়, সেটা কিছু ভাষার ক্ষেত্রে ক হয়ে যাচ্ছে, কিছু ভাষার ক্ষেত্রে শীষ ধ্বনি হয়ে যাচ্ছে। ক যেগুলোতে হচ্ছে তার মধ্যে লাতিনের থেকে সেন্টুম মানে কেন্তুম শব্দটা নিয়ে কেন্তুম ভাষাগুচ্ছ বলা হচ্ছে, আর আবেস্তার যে সপ্তম শব্দ হচ্ছে সেখান থেকে সপ্তম ভাষাগুচ্ছ। তোমরা ওই অত জিহ্বার পীড়ন করে লাভ নেই, তোমরা শতমই উচ্চারণ করতে, কেন্তুম এবং শতম ভাষাগুচ্ছ। আর এটা বাংলায় লিখলেও খুব একটা সমস্যা নেই, মানে কেন্তুম ভাষাগুচ্ছ আর শতম ভাষাগুচ্ছ, এইটা বা এইটা না লিখলেও সমস্যা নেই, লিখলে ভালো একটা ইমপ্রেশন তৈরি হয় এই সোয়াব লেটারগুলো লিখলে। এই হলো বিষয়। এবারে মেন যে ডিভিশনের মধ্যে আসা যাক, তো কেন্তুম যে ভাষাগুচ্ছ সেইটার মধ্যে পড়ছে ছটা। আচ্ছা, ইন্দো ইউরোপীয় ভাষাকে টোটাল 10টা ভাগে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে কেন্তুম ভাষাগুচ্ছ, মানে যেটা ক হয়ে যাচ্ছে সেটা 6টা, আর স হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 4টে। এবং এটা কিছুটা দেখলে বুঝতে পারবে ওয়েস্টার্ন রিজিয়নের ভাষাগুলো হচ্ছে ক, ইউরোপের ওয়েস্টার্ন বা সাউথ ওয়েস্টার্ন যদি বলা হয়, মানে দক্ষিণ পশ্চিমের যে ইউরোপের ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো ক ক বেশি হচ্ছে, পশ্চিম বা দক্ষিণ। আর উত্তর এবং পূর্ব দিকের যে ভাষাগুলো সেগুলো হচ্ছে শতম ভাষাগুচ্ছের অন্তর্গত। তো কিন্তু ভাষাগুচ্ছের মধ্যে পড়ছে গ্রিক, বুঝতে পারছো, গ্রিসের ভাষা, ইতালীয়, মানে শুধু ইতালি না, এটা স্পেন, পর্তুগাল, ফ্রান্স, রোমানিয়া, আই থিঙ্ক অস্ট্রিয়া ফাস্ট্রিয়ার ল্যাঙ্গুয়েজগুলো একই রকম এর ক্যাটাগরিতে পড়ছে। কেল্টিক, কেল্টিক হচ্ছে আয়ারল্যান্ডের ভাষা। টিউটনিক মানে হচ্ছে জার্মান। যারা ইংরাজির লোক আছো, মানে ইংরাজি সাহিত্য নিয়ে পড়েছো, তারা টার্মগুলো জানতে পারবে। টিউটনিক বা জার্মানিক ল্যাঙ্গুয়েজ বলা হয়। তোখারীয় হিত্তিওটা নতুন তোমাদের ক্ষেত্রে। তোখারীয় হচ্ছে যেটা ওই সমরখন্দ, কাশগড়, ইয়ারখান, কুচা, এই যে জায়গাগুলো ছিল ওই সেন্ট্রাল এশিয়ার, কি বলবো, ওই যে জায়গাগুলো সিল্ক রুট ছিল না, ওই জায়গায় ওইখান থেকে কিছু এরকম ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে বৌদ্ধ ধর্ম রিলেটেড বা অনেক ব্যবসা সংক্রান্ত। ওখান থেকে তো প্রচুর ট্রেড হতো একটা সময়, পুরো ইউরোপ এবং ইয়ের মাঝের কানেক্টিং পয়েন্ট ছিল ওটা। যতদিন না পর্যন্ত ওই কনস্টান্টিনোপল তুর্কিরা জয় করলো, ততদিন এইখানটার রুটটা হয়ে পুরো চীন, ভারত থেকে গিয়ে এইখান দিয়ে ইউরোপে মালপত্র যেত। যাই হোক, হিস্ট্রি করে মানে পড়াশোনা যতখানি এরকম বুদ্ধি লাগিয়ে করতে পারবে এটার সঙ্গে ওটা লিঙ্ক করে, তত ভালো মনে থাকবে। তো যাই হোক, ওই জায়গার ডকুমেন্ট থেকে যে ভাষা পাওয়া যায় তোখারীয় বলা হচ্ছে। ওই কি একটা নাম আছে, ওই তোখারিস্তান না কি যেটা হবে হয়তো। আর হিত্তি হচ্ছে আনাতোলিয়া জায়গাটার নাম হয়তো অনেকে শুনেছো, ওই যে বগজ কই না কি এটা আছে না, যেখান থেকে ওই প্রাচীন শিলালিপি টিলালিপি পাওয়া গেছে। তো ওই মিটান্নি গোষ্ঠীয় যে রাজা ফাজা ছিল না, তোমরা ইতিহাস আমার থেকে বোধহয় ভালো জানো, তোমরা তো সব পড়ছো। ওই মিটান্নি গোষ্ঠীয় যে রাজা ফাজা ছিল তাদের ওরকম কিছু ইনস্ক্রিপশন পাওয়া গেছে। তো সেইখানের ভাষাটা হচ্ছে হিত্তীয় যে ভাষা বলা হয়, হিট্টাইট জাতিগোষ্ঠীর ভাষা। তো ইংরাজিতে হিট্টাইট ল্যাঙ্গুয়েজ বলে, বা হিত্তি বলে, HITTIE বোধ হয় প্রোনাউন্সিয়েশন। হিট্টাইট জাতিগোষ্ঠীর ভাষা। তো ওখানে ওই মিটান্নি বা এরকম কিছু রাজা টাজা হয়তো আছে। এবং মজার বিষয় ওইখানে যে কিছু নাম আছে যেগুলো হচ্ছে এগেন সংস্কৃত রিলেটেড, মানে সংস্কৃতের ক্লোজে। আর আরেকটি আছে যে কি একজন রাজা না কে বোধ হয় 4জন দেবতার নামে শপথ করে কিছু একটা বলছেন। তো সেখানে যে নামগুলো পাচ্ছে সেগুলো বৈদিক দেবতা, নাসত্য, মানে যেটা অশ্বিনী কুমার বলা হয়, দেবতাদের কিছু কিছু সব ইন্দ্র,
কিরম সব বরুণ টরুণ বোধহয় নাম আছে। তো যাই হোক, এনিথিং, পার্সিয়ানরা যেমন অগ্নি উপাসক ছিল, মানে এইখানে যে ভাষার সাদৃশ্যটা তো এমনি এমনি না। যেমন আগের দিনে আমরা পালির হোমল্যান্ড অফ পালি দেখতে গিয়ে দেখলাম যে ভাষাটা যে কোথার ভাষা সেটা নির্ণয় করতে গিয়ে তার একটা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ বা সেখানে ট্রেড, জাতিগোষ্ঠী, এই সবগুলো জড়িয়ে আছে। আর খুব সত্য কথা, ভাষা হলো যোগাযোগের মাধ্যম। সে তুমি রাজত্ব করতে যাও, ব্যবসা করতে যাও, পড়াশোনা করতে যাও, যাই করো না কেন, ভাষা হলো কমিউনিকেশনের মাধ্যম। না আজকের দিনে তো আমরা বন মানুষের মতো হাত পানের কথা বলি না, বা পাখিদের মতো কিচিরমিচি করি না, স্পষ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কিছু হয়। এই জন্য ভাষার সঙ্গে সব কিছু জড়িত। তো এইখানে এই কালচারাল কোথাও না কোথাও কি একটা সাদৃশ্য দেখা যায়। ফুড হ্যাবিটস বলা হোক, যাই হোক, সব ইন্টারলিঙ্কড হয়ে আছে। সে মানে আর্যরা ভারত, মানে বাইরে থেকে ভারত এসেছিল না ভারত থেকে বাইরে গেছিল সেটা অন্য কথা, সেটা তর্ক সাপেক্ষ। কিন্তু এটা স্পষ্ট যে এই জায়গায় আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি, এটা নিয়ে কেউ কোনো দ্বিমত প্রকাশ করবে না। তো সেইটার ভিত্তিতেই এই ইন্দো ইউরোপীয় ভাষা যে তার মানে লক্ষণ উঠে আসছে। এই যে তাহলে কেন্দ্রম ভাষাগুচ্ছ, সেখানে আমরা যে 6টা দেখলাম, মোটামুটি বুঝতে পারছি একটা কাইন্ড অফ পশ্চিম বা দক্ষিণ এই রিজিয়নের গুলোতে একখানা এই জিনিসগুলো আসছে। এবার এখানে আমরা কি দেখব, এটাকে ভালো করে খেয়াল রাখবে। সেটা হচ্ছে প্রতিটা যে পয়েন্ট আছে, আমি টেকনিকগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই কন্তং শব্দের যে বিবর্তন, সেইটা এখানে দেখাতে হবে। আমি এইভাবে লিখলাম কন্তং, অ্যাকচুয়ালি অনুসার দিলে আরও ভালো হতো। যাই হোক, মানে এই শব্দটা ওই ভাষায় কি বিবর্তন কি হচ্ছে সেটা দেখতে হবে, মানে যেটার ভিত্তিতে আমরা এই নামটা করছি, মানে এই ক্লাসিফিকেশন করছি। যেমন গ্রিক যে শাখা আছে, এখানে কন্তং শব্দটা হচ্ছে হে কাতন। হেটা লিখবে, হে মানে এক বোঝায়, 100। এই পালির মতন আমি বলেছিলাম শব্দরূপ হয়, মানে এটা ভ্যারিয়েশন হয়। হে কাতন বহুবচন কী হয় আমি জানি না, পালিতে যেমন শতং বললে ওই যে উপরে আমি লিখলাম না শতং, 100, বহুবচনে শতানি হবে। হে কাতন হচ্ছে। তারপরে হলো এর এক্সাম্পল দেখাতে হবে, এক্সাম্পল নয় মানে অবস্থান। যেমন গ্রিক ভাষা হচ্ছে গ্রিস, এশিয়া মাইনর, সাইপ্রাস, ইজিয়ান দ্বীপপুঞ্জ এই জায়গায় ছিল, ক্রিট এইসব জায়গাতে। 3 নাম্বার হচ্ছে এর প্রাচীন নিদর্শন, বা শুধু নিদর্শন বললেও হয়। যেমন গ্রিকের প্রাচীন নিদর্শন হচ্ছে ক্রিটে প্রাপ্ত প্রত্নলেখ, মানে ইনস্ক্রিপশন, যেটা হচ্ছে প্রায় 1400 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, আর একটা হচ্ছে এই ভাষার কিছু উপভাষা ছিল। এবার এটা হচ্ছে 3-এর পরে আমরা 4 দিলাম বিভাগ, দৌড়িক, আত্মিক, ইওনিক, এওলিক, আকার্য, সাইপ্রিয়ান, উত্তর পশ্চিম, 5খানা এরকম ডিভিশন বলা হচ্ছে। এই যে ইওনিক বলা হচ্ছে না, এটা আমি আগে একবার বলেছিলাম যে ইওনিয়া বলা হয়, এইটা বোধ হয় মোস্ট প্রবলি মানে স্পেলিংটা হবে ইওনিয়া। ইওনিয়া থেকেই, যেহেতু গ্রিকরা এটা ভারতে ইনভেশন করেছিল, তারপর থেকে এই ইওনিয়া শব্দটা গিয়ে সংস্কৃতে হয়ে যাচ্ছে যবন। সংস্কৃতে ইয় এবং ব উচ্চারণ হয়, তো ইয় ব ন আর ইওনিয়া সিমিলার ওয়ার্ড। এবং এই ওয়ার্ডটা এক্স্যাক্ট যবন শব্দটা গ্রিকদের জন্য প্রযুক্ত হয়েছে এই যে জারেক্সার দরায়ুসের শিলালেখে। এবং ওখানে গান্ধার ফান্ধারেরও উল্লেখ আছে, গান্ধার, সিন্ধু, এবং যেটা খুব করা হয় যে সিন্ধু থেকে হিন্দু হচ্ছে, এক্স্যাক্টলি এই আবেস্তা বা পার্সিয়ানেই শটা হ উচ্চারণ হতো, সিন্ধু থেকে হিন্দু উচ্চারণটা হচ্ছে। এবং গান্ধার শব্দটাকে গন্ধর্ব এরকম একটা কিছু উল্লেখ আছে, আমি একবার যেটা পড়েছিলাম, ইউটিউবেই বোধহয় সার্চ করে দেখতে পারো যে জারেক্সা ফারেক্সা এদের ইনস্ক্রিপশানগুলো পুরো প্রোনাউন্সিয়েশন করে শোনাচ্ছে মিনিং সহ। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়েই কেউ মতো একটা পাঠ করছে, আমি দেখেছিলাম পরের ডেসক্রিপশানে। যাই হোক, আমার একটু ভাষা নিয়ে ভীষণ আগ্রহ আছে, এটা তো আশা করি বুঝেছো, এবং সমস্ত ভাষা। তো এইটি হলো তার বিভাগ সম্পর্কে বলা হলো। অন্যান্যগুলোতেও এরকম বিভাগ কিছুটা কিছু বলা আছে। যেমন আমরা এই যে লাতিনটাকে যদি, এখানে যে কেন্তুম হচ্ছে লাতিনে, মানে ইতালীয় যে ভাষা আছে তার লাতিনে কেন্তুম হচ্ছে,
এর প্রাচীন নিদর্শন হচ্ছে খ্রিস্টপূর্ব 7ম শতকে পাওয়া যায়। উপভাষাগুলো দেখানো হলো। এটা বিভাগের পরিবর্তে এটা উপভাষা লিখলে আরও ভালো হয়। উপভাষা বা বিভাগ বলা হলো, মানে একটা ডায়ালেক্ট কী কী আছে, ওস্কান এবং উমব্রিয়ান, এটা মেন দুটো ডিভিশন ছিল এই। আর তারপর কোথায় প্রচলিত ছিল দেখুন এখানে বলছে, এই যে ইতালীয়, ফ্রান্স, এই এই সেই তাই সেখানে এখানে পাওয়া যেত, এইগুলো দেখানো হলো। আচ্ছা, এবার হচ্ছে যে তার কিছু নিদর্শন হিসেবে আরও এখানে বলা আছে, যেমন এওলিক উপভাষাতে হোমারের ইলিয়াদ এবং ওডিসি রচিত হয়েছে। আত্মিক উপভাষা থেকে মধ্যযুগে কোইনে নামে একটি ভাষা তৈরি হয়, যেখান থেকে বর্তমানে আধুনিক গ্রিসের ভাষা তৈরি হয়েছে। তাহলে এইখানে আর একটা জিনিস আসবে একটু আরের পরে, সেটা হলো যে ভাষার বিবর্তন। এটা একটা টপিক, এটা এখানে দেখাতে হবে কি। তাহলে এই যে গ্রিক, যে ওল্ড গ্রিক ছিল, সেখান থেকে মধ্যযুগে কোইনে, সেখান থেকে আধুনিক গ্রিক ভাষা এসেছে। সিমিলারলি ইতালীয় ভাষার ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রাচীন লাতিন থেকে কালক্রমে ইতালিতে ইতালীয়, ফ্রান্সে ফরাসি, পর্তুগালে পর্তুগিজ, স্পেনে স্প্যানিশ ইত্যাদি রোমান্স ভাষার সৃষ্টি হয়েছে। এই রোমান্স মানে রোমান্স না, রোমান্স মানে রোম থেকে আসছে, রোম কেন্দ্রিক ভাষা। এটা আমাদের লিঙ্গুইস্টিক, আমার পাশে লিঙ্গুইস্টিক ছিল, সেখানে কোশ্চেন এসেছিল, লিখতে পারিনি, পরে তারপর জানা গেল। এবং তোমাদের যে বারবার বলি না লেখাগুলো জমা দিতে বা এক্সামগুলো অ্যাটেন্ড করতে, যখন একটা জিনিস পারবে না তখন ওটা আরও বেশি হবে যে এইটা আমি পারিনি, তাহলে এটা আমাকে দেখতে হবে বা এটা আমাকে করতে হবে। মানে তোমাদের যেগুলো বলা হয় এগুলো, মানে আমি শিশুকাল থেকে যা কিছু পঠন এবং পাঠন, মানে নিজে পড়া এবং পড়ানো সংক্রান্ত যা কিছু দেখি সেগুলো চেষ্টা করি অ্যাপ্লাই করার, চেষ্টা করবে লেখাগুলো দেয়ার। আচ্ছা, এই তাহলে এই 5টা জিনিস প্রতিটার ক্ষেত্রে দেখাতে হবে। এবার ইন্ডিভিজুয়ালগুলো আমার মনে হয় না এটা বলার খুব একটা প্রয়োজন আছে, এটা পড়লেই বুঝতে পারবে জাস্ট কোথায় কি নামগুলো হচ্ছে, যে এই ভাষা থেকে এই শাখা তৈরি হচ্ছে, ওই শাখা তৈরি হচ্ছে, মানে ডিভিশনগুলো। কারণ এখানে গলিশ, এই ওয়ার্ডগুলো তো আমার এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। গলিশ ল্যাঙ্গুয়েজ, ব্রিটানিক ল্যাঙ্গুয়েজ, কর্নিশ ল্যাঙ্গুয়েজ, ওয়েলস, ব্রিটন, গ্যালিক, স্কটস গ্যালিক, আইরিশ, এগুলো সব এক এক রকম ভাষা বা তার ডিভিশনের দিয়ে, এগুলো ইউরোপিয়ান ভাষা। এগুলো ওভারঅল একটুখানি বললে, যে যেমন ইতালীয় ভাষা তো বললাম, ইতালি এবং ওই যে অঞ্চল ভূমধ্যসাগর এলাকার এতে হচ্ছে। কেলতিক মানে হচ্ছে আইরিশ ল্যাঙ্গুয়েজগুলো মেনলি বোঝাচ্ছে। একটা সময় আইরিশ যে ল্যাঙ্গুয়েজগুলো অনেক জায়গায় প্রচলিত ছিল, কেল্টিক যেভাবে জাতিগোষ্ঠী বলা হয়, তো সেটা পরে সংকুচিত হয়ে যায়। কিছু কিছু এখনও পর্যন্ত আছে, যেমন এই নামগুলো বুঝতে পারছো, ব্রিটন বা ব্রিটানিক, এগুলো হচ্ছে ব্রিটেনের, ওয়েলস ব্রিটেনের না, গ্রেট ব্রিটেনের পার্ট হচ্ছে, এবং আয়ারল্যান্ড, আইরিশ মানে তো আয়ারল্যান্ডকে বোঝাচ্ছে। গ্রেটার যে মানে ইউকে, আমি এটা ঠিক মনে পড়ছে না, মানে ইংল্যান্ড, ব্রিটেন আর ইউকে, এর যদি বোঝানো, ইউকে মনে হয় বৃহত্তর ইউনিটটাকে বোঝাচ্ছে, যুক্তরাষ্ট্রের মতো। সেই ইউকের মধ্যে কিন্তু এই আয়ারল্যান্ড পড়ছে, সেখানে কেলতিক ভাষাও আছে, এবং ইংরাজি যেটা এই টিউটনিক, সেটার মধ্যে জার্মান, ডাচ, ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজগুলো আসছে, এগুলো টিউটনিক বা জার্মানিক ভাষা গোষ্ঠীর মধ্যে পড়ছে। এখানে এই যে সব, এই যে প্রাচীন স্যাক্সন, অ্যাংলো ফ্রিজিয়ান, অ্যাংলো স্যাক্সন যুগ এইসব বলে না, কোনো একটা টাইমে 16 শতকে, 16 নয় তার আগে বোধ হয় সামথিং, ওই যে এরা ইনভেশন করেছিল, ওই হবে কিছু একটা, মানে জার্মানের জায়গা থেকে, ওই ভাইকিং টাইকিংরা নাকি কারা, তারপর গিয়ে ইংল্যান্ডের ভাষা কালচারের একটা পরিবর্তন হয়েছে। তার আগে ওখানে একটু ইতালিক ল্যাঙ্গুয়েজগুলো বেশি চালু হতো, মানে লাতিন ফাতিন বা ফ্রেঞ্চ, এগুলো একটু বেশি হয়তো প্রাধান্য থাকতো, এইসব আছে। যাই হোক, তোখারীয় মানে যেটা বললাম, ব্রাহ্মী খরষ্টি লিপিতে বৌদ্ধ ধর্ম, ভেষজবিদ্যা ইত্যাদি সম্পর্কে চীনা তুর্কিস্তান যেটা আছে, চাইনিজ অকুপাইড তুর্কিস্তান বোঝাচ্ছে। ওই উইঘুর ওই সব জায়গাগুলো যে আছে, ওই যে এগুলো টাকলা মাকান মরুভূমি, ওইগুলো সব একটা সময় বৌদ্ধ ছিল, মানে মঠ মন্দির ছিল, এখন সব ধ্বংসাবশেষ পাওয়া যায়। ইদানিং সব ম্যানুস্ক্রিপ্টগুলো পাবলিশ হচ্ছে, আমি কোথাও একটা বই দেখতে গিয়ে দেখলাম যে নতুন অনেক জিনিস বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। যাই হোক, ওইখানের ওই ভাষায় এই কন্দম শব্দটা কন্দ হচ্ছে। এবার এইসব যেগুলো বললাম সেগুলো বলা হয়েছে।
এর দুটো উপভাষা দেখা যায়, একটা হচ্ছে কারস্বরে, একটা হচ্ছে কুচা প্রদেশে, এই দুটো জায়গাতে। ওই চীনের মধ্যেই মোটামুটি পড়ছে এগুলো। এই ভাষার আর কিছু প্রচলিত নেই, সব বিলুপ্ত হয়ে গেছে। এই নিদর্শনগুলো সপ্তম শতকের মনে, তাহলে ওই টাইম, তার ডিভিশন, নিদর্শন, এই জিনিসগুলোই এখানে তুলে ধরা হচ্ছে। হিত্তীয় হচ্ছে তোকারীয় ভাষাগুচ্ছের মতো, এটা অপ্রচলিত ভাষা। এশিয়া মাইনরের কাছে যে বোগজখই থেকে প্রাপ্ত বানমুখ লিপিতে, বানমুখ মানে যেটা কি ইউনিফর্ম লিপি, যেটা কিলক আকৃতি লিপিটি যে বলা হয়, সেইতে লেখা আছে। সেটা হচ্ছে আনাতোলিয়ার হিট্টাইট রাজাদের উদ্দেশ্যে এটা রচিত। ওই মিটান্নি না কি সব বলে ওইগুলো, এগুলো বেশি দিন আবিষ্কার হয়নি, এই জন্য ইতিহাসে বেশি চাউর করে পাওয়া যায় না। হরপ্পা টরপ্পা তো অনেক আগে আবিষ্কার হয়েছে। যাই হোক, এই শাখার সরলতা বা অবলব্ধি থেকে মনে করা হয় যে এই ভাষা বেশ প্রাচীন, মানে ইন্দো ইউরোপীয় ভাষার একদম প্রথম দিকের ভাষা এরকম মনে করা হয়। আচ্ছা, এই হলো। এবারে আসছে শতম ভাষাগুচ্ছ যেটা আছে, এর মধ্যে চারটে পড়ছে: ইন্দো ইরানীয়, বাল্টোস্লাভিক, আলবানীয়, আর্মেনীয়। মোটামুটি বুঝতে পারছো জায়গাগুলো: আলবানিয়া, আর্মেনিয়া, স্লাভিক, যুগোস্লোভাকিয়া, এরকম সব হচ্ছে। এই জায়গার নামগুলো তো দেয়াই আছে। যাই হোক, ইন্দো ইরানীয় বলতে ইন্ডিয়া এবং ইরান তার ভাষাকে বোঝাচ্ছে। এবং এই যে আমি এক্সাম্পল দিলাম যে পার্সিয়ান এবং সংস্কৃত সিমিলার ল্যাঙ্গুয়েজ এবং কালচারালিও একটা সিমিলার, মানে বৈদিক যুগে যেমন অগ্নির উপাসনা করা হতো যজ্ঞের মাধ্যমে, পার্সিয়ানদেরও অগ্নির উপাসনা করা হয়, সে আগুন সবসময় জ্বালিয়ে রাখা হয়। আমি যদিও কোথাও যাইনি এদের উপাসনালয়ে, ছবি ইত্যাদি দেখেছি। তো বৈদিক যুগেও তাই, এই যে অগ্নিহোত্রী, ব্রাহ্মণ, সাগ্নিক, এই যে শব্দগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি যে ওই আগুন সবসময় জেলে রাখা হয় এবং দিনের বিভিন্ন সময়ে বা বিভিন্ন তিথি ইত্যাদি সেখানে আহুতি প্রদান করা হয়। তো ওই সেই অগ্নির উপাসনা। এবং এদের ল্যাঙ্গুয়েজগুলো, মানে ল্যাঙ্গুয়েজ তো বললাম, কালচার কমিউনিকেশন তার পার্ট একটা, এই জন্য ল্যাঙ্গুয়েজ সিমিলারিটি মানে ডেফিনেটলি সেখানে কালচারাল সিমিলারিটি আছে। ইন্ডিয়া এবং ইরান এই অর্থে, তো এই দুইয়ের যে প্রাচীন যে রূপ, দ্যাট ইজ ঋগ্বেদ, মানে বেদ, এবং ওদিকে আবেস্তা। শুধু আবেস্তা নয়, পারসের যে ওই জারেক্সাস ফারেক্সাস, ওদের যেসব শিলালিপিগুলো আছে, ওই বেইস্টুম শিলালেখ ইত্যাদি সব আছে, অনেক আছে, বেশ মাল্টিপল, দরায়ুস, জারেক্সাস ইত্যাদি, এবং পরবর্তীকালেও আছে। তো এদের যে ভাষা, সেইটা ইন্ডিয়া এবং ইরান এই অর্থে ইন্দো ইরানীয় বলা হচ্ছে। এবং এর মধ্যে আবেস্তার যে ভাষা, মানে ইরানীয় পার্ট যেটা আছে, সেখানে দেখা যাচ্ছে ওই যে কন্তম শব্দটা হচ্ছে সপ্তম, আর সংস্কৃতে আমরা পাচ্ছি শতম, কালব্যতম, শতম। এই শাখায় মূলত তিনটি শাখার মধ্যে, আচ্ছা এইটা একটুখানি একবারে লেখা হয়েছে, এটাকে একটা এরকম ছক মতন করে নিতে পারলে ভালো হয়, তোমরা নিজেরাও এগুলো ছক মতো বানাতে পারো। যেমন ইন্দো ইরানীয়, এর একটা হচ্ছে ইরানীয়, বলছে ইরানীয় শাখার প্রাচীন স্তর হচ্ছে আবেস্তা, প্রাচীন। মধ্যস্তর হচ্ছে পহলবী ভাষা, হয়ে লয়ে বয় দীর্ঘই। আর আধুনিক ভাষাটা হচ্ছে, আধুনিক বা নব্য যদি বলা হয়, সেটা হচ্ছে পার্সিয়ান, মানে ফার্সি। এটা কিন্তু ফরাসি নয়, ফরাসি মানে ফ্রেঞ্চ, ফার্সি মানে হচ্ছে যেটা মুঘল আমলে যে সরকারি ভাষা ছিল, ফার্সি। ওই যে আমির খসরু এইসব এরা যে লিখেছিল, ওইটা কি, সে একটা গান আছে না, ওই খুব হলো কি, এটা হলদে ফুল নিয়ে গানটা কি জানো, কি সকাল বানানা, এরকম একটা কি আছে, আমির খসরু না কার একটা যেটা গানটা, যাই হোক, ওই ফার্সি ভাষা, সেটা ওই কিছু কিছু সিমিলারিটি পাওয়া যায়। তো এইটা একটা স্তর হলো। এবার তার মধ্যে ইরানীয় স্তর, ভারতীয় আর্য যেটা বলা আছে, সেটার স্তর তো অলরেডি তোমরা জানো। প্রাচীন ভাষা হচ্ছে যে সংস্কৃত, প্রাচীন ভারতীয় আর্য। মধ্য ভারতীয় আর্যতে আমরা পালি প্রাকৃত পাচ্ছি। নব্য ভারতীয় আর্যতে আমরা এই বাংলা, ইংরাজি, হিন্দি, এই ইংরাজি না, মানে বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া, মারাঠি, গুজরাটি, এইসব ভাষাগুলো আসছে।
আর একটা শাখা বলা হয়, সেটা হচ্ছে ওই ড্যারডিক বলে। কাশ্মীর যে এলাকা আছে, এটা দর্দ বলে প্রাচীন একটা শব্দ প্রয়োগ করা হতো। ওই দর্দীয় বা ড্যারডিক ইংরেজিতে বলে। তো কাশ্মীরের যে ল্যাঙ্গুয়েজ, সেটাও হচ্ছে এই যে ইন্দো ইরানীয় শাখারই একটা পার্ট। বেসিক্যালি এই সিমিলারিটির ওপর ভিত্তি করে এগুলো বলা হয়েছে। তো এই ভাষাগুলো এদের ভাষা, তা আমার নিজেরও মানে পড়েছি, ভুলে গেছিলাম। বালোচি আর পখ্ত, ফার্সি, ওই রিজিয়নের ভাষাগুলো, মানে ওই বললাম কালচারালি ইন্টারলিঙ্কড হয়ে আছে। বালুচিস্তান মানে পাকিস্তানের সারদান পার্ট যেটা, আর পখ্ত মানে পখতুন প্রদেশ যেটা, খাইবার পখতুন মানে যেটা আফগানিস্তান, নর্থ প্রভিন্স যেটা আছে, আর ওয়েস্ট প্রভিন্স যেটা হচ্ছে ইরান। তাহলে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এটার ল্যাঙ্গুয়েজগুলো যে ইন্টার রিলেটেড হয়ে আছে। এই হলো এখানে দিয়ে। আর অপরশাখা দর্দীয় যে ভাষা, সেখান থেকে কাশ্মীরি ভাষা বর্তমানে কাশ্মীরে প্রচলিত। কাশ্মীরের ল্যাঙ্গুয়েজে দেখবে একটা ওরকম কিছু ওই ইনক্রেডিবল ইন্ডিয়ার একটা ইয়ে থাকতো, কি এটা আমি অস্ত আমি অস্ত আমি অস্ত, একটা বলছে যে যদি জগতে কোথাও স্বর্গ বলে কিছু থেকে থাকে, তাহলে এখানেই আছে এখানেই আছে এখানেই আছে, এরকম একটা টার্মগুলো বলতো। তো এই অমি অস্ত মানে এখানেই আছে, বা অস্থি এর সাথে একটা সিমিলার আছে ল্যাঙ্গুয়েজের দিক থেকে। এই টোটাল এই যে রিজিয়ন, তার ভাষাগুলো সেই ওদিকে ইরান থেকে শুরু করে এদিকে বাংলা বা বলা চলে নর্থ ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, এগুলো একই রকম, অনেকটা একই রকম, মানে বেশ কিছু বর্ণের মিল পাওয়া যায়। এই ইন্দো ইউরোপিয়ানগুলো এবার হচ্ছে বাল্টো স্লাভিক। এর দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে বাল্টিক আর একটা হচ্ছে স্লাভিক। বাল্টিক প্রদেশ বলে বলা হয়, এগুলো আমি অতটা জানি না, ইউরোপিয়ান যে ইয়ে। তো স্লাভিক যেটা বলা হয়, যুগোস্লোভাকিয়া ইত্যাদি, এই জায়গার এটা ওই ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এর মধ্যে বাল্টিক শাখার প্রাচীন প্রুশিয়া নাম আছে একটা। প্রুশিয়াকে একটা যেন আক্রমণ করেছিল, মানে হিটলার নাকি এরকম একটা ছিল না, তারপর যুদ্ধ হয়েছিল। যাই হোক, ওই সময়ও ইতিহাস পড়তে গেলে এই জায়গার নামগুলো পাওয়া যায়। এছাড়া 16 শতকে লুপ্ত হলেও এর অপর দুই শাখা, লিথুয়ানিয়ান এবং লেতিস, এখানে বর্তমানে এখনও প্রচলিত আছে। লেতিস মানে বোধ হয় লাটভিয়া বা এরকম সব, যে ওই খুব ছোট্ট ছোট্ট সব দেশ আছে, একটা মানে ভারতবর্ষের এক একটা জেলার মতন হয়তো হয়ে যাবে এইরকম। তারপরে স্লাভিক শাখার প্রাচীন রূপ হচ্ছে খ্রিস্টান ধর্মযাজকদের রচনা প্রাচীন বুলগার বা প্রাচীন স্লাভিক। বুলগেরিয়া নাম শুনেছ, সেখানের ভাষা। তো বর্তমানে এই শাখা তিনটি ভাগের মধ্যে দক্ষিণ শাখায় বুলগার, সার্বোক্রেটীয়, স্লোভানীয়, এগুলো প্রচলিত আছে। পশ্চিম শাখায় স্লোভানিয়া বা এরকম সব আছে। পশ্চিম শাখার মধ্যে চেক, স্লোভাক, পোলিশ মানে চেকোস্লোভাকিয়া যে দেশ সেখানের ভাষা, আর পোলিশ মানে পোল্যান্ডের ভাষা, এইগুলো প্রচলিত আছে। পূর্ব শাখার মধ্যে এইগুলো একটা এরকম তালিকা মতো বানিয়ে নেবে, এর এই ভাষা, এর পশ্চিম শাখা, পূর্ব শাখা, এই শাখা, এইভাবে নাহলে মনে রাখতে গেলে ভুলে যাবে। রুশ এবং ইউক্রেনীয় ভাষাগুলো প্রচলিত আছে, রাশিয়া এবং ইউক্রেন, ওই পুরো ওই রিজিয়নটার ভাষা। আলবানীয় হচ্ছে আলবানিয়ার ভাষা, বর্তমান অ্যাড্রিয়াটিক যে সি আছে সেটার পূর্ব উপকূলের ভাষা। 4th শতকে এই ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায়। এর দুটো রূপ পাওয়া যায়, একটা হচ্ছে উত্তরাঞ্চলে গেগ আর দক্ষিণাঞ্চলে হচ্ছে টোস্ক, এরকম নাম। লাস্ট হচ্ছে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা। তো দক্ষিণ ককেশাস, পশ্চিম তুরস্ক অঞ্চলের ভাষাগুলোর প্রচলিত ছিল। আর্মেনিয়া যেটা, এই আর্মেনিয়ার সাথে তুরস্কের ঝামেলা হয়, এইগুলো এইভাবে মনে রাখা যায় জিনিসগুলোকে। তো আর্মেনিয়ার যে খ্রিস্টান ধর্মযাজক, তাদের খ্রিস্টান ধর্ম বিষয়ে বেশ কিছু রচনা পাওয়া যায়। আর্মেনি গির্জা আছে, দেখবে ওই বড়বাজার ওইখানে টোপকে গিয়ে ওই দিকটা যেতে গিয়ে একটা কি আছে, তারপর রবীন্দ্রনাথের সে আছে না, আর্মেনি গির্জার ঘন্টা বাজলো এরকম সহজ পাঠে ছিল, ওই ওখানের যে ধর্মযাজক। যাই হোক, তো বর্তমানে আর্মেনীয় শাখার দুটি রূপ প্রচলিত আছে, একটা হচ্ছে এশিয়ায় আরারাত, ইউরোপের হচ্ছে ইস্তাম্বুল। এই আচ্ছা, এইখানে এটা লেখা হয়েছে, এই নোটটা আমার আর দেয়া হয়নি। তো
এইটা বিষয় হলো, উপরে যে একটা প্রশ্ন ছিল না, যে রাইট এ ক্রিটিক্যাল নোট অন ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস টু হুইচ অফ দিস পালি ইজ অ্যাপ্লিকেটেড। এইখানে যে আমরা পেলাম 10খানা ভাষা, গ্রিক, ইটালিক, এইসব, এর সাথে পালি কিসের সাথে সংযুক্ত? ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় যে ভাষাগুচ্ছ আছে সেটার পরিচয়। তো এই নোটটা দেয়া হয়নি এবং দুর্ভাগ্যবশত এটা 22-এ এসেছে, মানে তোমাদের জন্য প্রয়োজন। এটা আমি পরে একটা দিয়ে দেবো, এটা তোমরাও মাথায় রাখবে। আমি যদি ভুলেও যাই, এটা নোটটা আমাকে লিখে দিতে হবে, বা আমার লিঙ্গুইস্টিক্সের খাতায় নিশ্চয়ই আছে। ওটা থেকে বের করে এটাকে টাইপ করে দিতে হবে, ওটাই সমস্যা, সময় সাপেক্ষ। তো ওইটা পরে তাহলে দিয়ে দেওয়া হবে। তবে এইটা পড়তে হবে, এটা না পড়লে কিন্তু কিছু লিঙ্ক করতে পারবে না। পরের দিনে যে এটা পড়ানো হবে, মানে গ্রিমস ল, বের্নার্স ল, গ্রাসমানস ল, 3টে আছে। এটা ওই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর নলেজ না থাকলে হবে না। আচ্ছা, এবারে আর এখানে আরেকটি ছোট প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, ডিটারমাইন দ্য প্লেস অফ পালি ইন দ্য হিস্ট্রি অফ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে পালির অবস্থান লেখো। ও আচ্ছা, এটাই তো ওইটা হয়ে যাচ্ছে মোটামুটি, যদিও খুব ছোট করে দেয়া আছে, এটা একটু বড় করে লিখলে প্রয়োজন আছে। যাই হোক, ভাষাতাত্ত্বিক বিচারে পালি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত, মানে এই ফ্যামিলি ট্রির মধ্যে আসছে। ইন্দো ইউরোপ ভাষা বংশের মধ্যে 10টি শাখা আছে, তার মধ্যে শতম যে শাখা আছে, মানে কেন্তুম এবং শতম গুচ্ছের মধ্যে শতম গুচ্ছের অন্তর্গত ইন্দো ইরানীয় ভাষা। ইন্দো ইরানীয় ভাষার মধ্যে হচ্ছে ভারতীয় আর্য শাখা, মানে এটাকে হচ্ছে ইন্দো ইউরোপীয়, তার অন্তর্গত হচ্ছে শতম ভাষাগুচ্ছ, তার অন্তর্গত হচ্ছে ইন্দো ইরানীয়, তার দুটো ভাগ, তার মধ্যে একটা হচ্ছে লিখে না পারলে, সেটা হচ্ছে ভারতীয় আর্য, ইন্ডো এরিয়ান ল্যাঙ্গুয়েজ। এর ভারতীয় আর্যর আবার 3টে স্টেজ হচ্ছে, প্রাচীন ভারতীয় আর্য যেটার সংস্কৃত, তার স্তর হচ্ছে মধ্য ভারতীয় আর্য। এবার মধ্য ভারতীয় আর্যর মধ্যেও 3টে ভাগ করা হয়, মানে একটা হচ্ছে প্রাচীন, এটা মিডল, একটা হচ্ছে নবী। তার মানে প্রাচীন ভাগের মধ্যে হচ্ছে পালি, সেটাই এখানে বলা হচ্ছে। আর এখানে কিছুটা এই টাইমটা বলা হচ্ছে, প্রাচীন ভারতীয় হচ্ছে 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, মানে যেটা বৈদিক যুগ বলা হয় ভারতীয় ইতিহাসে। প্রাচীন বৈদিক যুগ, নব্য বৈদিক যুগ দিয়ে হলো, তারপরে বৌদ্ধ যুগ শুরু হচ্ছে, মানে বুদ্ধের যে আবির্ভাব এবং তার মৌর্য সাম্রাজ্য, ওই মৌর্য নয়, মানে মগধ কেন্দ্রিক যে এগুলো শুরু হচ্ছে, হর্যঙ্ক, শিশুনাগ ইত্যাদি নন্দ বংশগুলো শুরু হচ্ছে 500 খ্রিস্টাব্দের পর থেকে। ওই তার আগে পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ। তারপরে যখন বৌদ্ধ ধর্ম আবির্ভাব হচ্ছে, তখন পালি প্রাকৃত মধ্য ভারতীয় আর্যের যুগ শুরু হচ্ছে। তার মধ্যে একদম প্রাচীনটা হচ্ছে পালি হচ্ছে। মধ্য ভারতীয় আর্যের মধ্যে আমি বলেছিলাম যে অনেকগুলো ভাষা পড়ে, যেমন অশোকের শিলালিপি, লিপির যে প্রাকৃত, নিয়া প্রাকৃত। নিয়া প্রাকৃত হচ্ছে ওই যে আফগানিস্তান ওই যে এলাকাগুলো আছে, ওইখানে কাবুল, কান্দাহার, বা আরও ওইদিকে সুদূরে গেলে ওই সমরখন ওই জায়গাগুলো, ওইখানে ব্যবসা বাণিজ্যের সুবাদে অনেক ডকুমেন্ট পাওয়া যায়। এইগুলো হচ্ছে ওই নিয়া প্রাকৃত বলা হয়, সেটা একটা প্রাকৃতের ভ্যারিয়েশনে তৈরি। তারপর খোটানে প্রাপ্ত ধর্মপদ, খোটানি ধর্মপদ, তার ল্যাঙ্গুয়েজ, এইগুলো সব অনেক সিমিলারিটি আছে। আমাদের নিয়া প্রাকৃত ছিল না, অশোকান প্রাকৃত আমাদের সিলেবাসে পাঠ্য ছিল। খোটানে প্রাপ্ত ধর্মপদ এটা আমাদের প্রাপ্ত ছিল। বৌদ্ধ সংস্কৃত আমাদের প্রাপ্ত ছিল। পালি তো মেন সিলেবাস। তো এই যেহেতু ল্যাঙ্গুয়েজগুলো ইন্টার রিলেটেড, সেই জন্য এগুলো পাঠ্য তালিকায় ছিল এবং টেক্সট পড়তে হয়েছে আমাদের। আর পরবর্তীকালে মধ্য ভারতীয় আর্য এর যে মধ্য অন্তঃস্তর থেকে আর্যের ও কেন দিয়ে, যাই হোক, অন্তঃস্তর মানে যেটা অপভ্রংশ বলা হয়, সেইখান থেকে আধুনিক যে নবভারতীয় ভাষাগুলো তৈরি হয়েছে। ও এটা এখানে দেয়া আছে, বাহ, ভালো। এখন এইটা যেটা আছে, এইটাই হচ্ছে ওই কোশ্চেনটা উপরে যেটা ছিল, কিন্তু এটা একটু বড় করে 2 পাতার মতন প্রায় লিখতে হবে। আমি দেখছি যদি লিঙ্গুইস্টিক্সের খাতায় নোটটা পেয়ে যাই তো মিটে গেল, আর না হলে এটা বানিয়ে দিতে